আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহেরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। পৃথিবী বদলানোয় ভূমিকা রাখতে সব জাতিকে প্রধান উপদেষ্টার আহ্বান, ধ্বংসের আগেই সঠিক পথে আসতে হবে মন্তব্য। প্রধান উপদেষ্টা ও সিইসির বৈঠকের বিষয়গুলো জনগণের সামনে উত্থাপনে বিএনপির দাবি, বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সুযোগ নেই মন্তব্য। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ডে, পাতানো নির্বাচনে জনগণকে ভোটাধিকার বঞ্চিতের অভিযোগ। যুদ্ধবিরতির পর উদ্বেগ উৎকণ্ঠায় নিজ বাড়িতে ফিরছেন ইরান ইসরায়েলের বাসিন্দারা, এখনও তাড়িয়ে বেড়াচ্ছে অজানা আতঙ্ক। এবং টিমমেটসদের ব্যর্থতার মাঝেও উজ্জ্বল বাঁহাতি স্পিনার তাইজুলের ক্যারিয়ারের 17তম ফাইফার, ব্যর্থতার কারণ জানিয়ে উন্নতির জন্য চাইলেন অবকাঠামোগত সুবিধা। ইনবিল্ট জার্মান টেকনোলজি, বাংলাদেশের ফার্স্ট থার্মিক্স রড, সালাম স্টিল থার্মেক্স। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পৃথিবী বদলাতে সব জাতিকে ভূমিকা রাখতে হবে, পৃথিবী ধ্বংস হওয়ার আগেই সঠিক পথে এগুতে হবে। তিনি বলেন, শিক্ষার মূল কাজ হচ্ছে স্বপ্ন দেখানো। মুস্তফা মল্লিকের রিপোর্ট। রাজধানীর অদূরে সাভারের জিরাবোতে সামাজিক কনভেনশন সেন্টারে দুদিনব্যাপী 15তম সোশ্যাল বিজনেস ডের অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, সামাজিক ব্যবসার গুরুত্ব অনেক হলেও আগের সরকারের সময় এই দিবস পালন করা সম্ভব হতো না। বর্তমান বিশ্ব গড়ে উঠেছে স্বার্থপরতার মধ্যে দিয়ে। আমরা ভুল পথে চলছি, যেটি শেষ হবে ধ্বংসের মধ্যে দিয়ে। তরুণরা বাংলাদেশকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছে। একটি পারিবারিক পুনর্মিলন হচ্ছে সামাজিক ব্যবসা দিবস, অথচ বিগত সরকারের আপত্তি ছিল এই দিবস পালনে। 5 আগস্টের পর প্রথম এই দিবস পালন করতে পারল বাংলাদেশ। তিনি বলেন, সবার জন্য জরুরি স্বাস্থ্য ও শিক্ষা, শিক্ষাকে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। স্বপ্ন না দেখলে বাস্তবায়ন সম্ভব নয়, স্বপ্ন দেখতে হবে। আমরা বিষণ্ণ বিশ্ব তৈরি করতে চাই না, সুন্দর বিশ্ব তৈরি করতে চাই, নতুন সভ্যতা গড়তে চাই। সেটা আমরা পারব। আমাদের শিক্ষা ব্যবস্থা স্বপ্ন দেখায় না। চাকরি না খুঁজে উদ্যোক্তা হতে হবে আমাদের। দুদিনের এই আয়োজনে অংশ নিয়েছে 180 জন বিদেশি সহ সহস্রাধিক অতিথি। মুস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা ও সিইসির বৈঠকের বিষয়গুলো জনগণের সামনে উত্থাপনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দেশের বর্তমান প্রেক্ষাপটে আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সুযোগ নেই বলেও জানান তিনি। মইনুল হাসানের রিপোর্ট। শুক্রবার গুলশানে তার বাসায় সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। প্রধান উপদেষ্টার সাথে সিইসির বৈঠকের বিষয়বস্তু জাতির কাছে তুলে ধরার দাবি জানান তিনি। সবাই এখন আমরা ধারণা করে নিচ্ছি, মাননীয় প্রধান উপদেষ্টা হয়তো তার মেসেজটি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন ফেব্রুয়ারি 2026-এর প্রথমার্ধে, রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি গ্রহণের বিষয়ে। এটা আমাদের ধারণা, আমরা জানি না সত্যি সত্যি এটা কমিউনিকেট করেছেন কিনা, এই পরামর্শ দিয়েছেন কিনা বা ইনস্ট্রাকশন দিয়েছেন কিনা। যদি উভয় পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হয় জাতির সামনে, তাহলে আমরা আশ্বস্ত হব। জাতীয় নির্বাচন সংক্রান্ত সব প্রস্তুতি সেপ্টেম্বরের মধ্যে শেষ করা সম্ভব বলেও জানান তিনি। বলেন, জামায়াত ইসলামী স্থানীয় নির্বাচন আগে চাইলেও বেশিরভাগ দলই জাতীয় নির্বাচন আগে চায়। আমরা জাতীয় সংসদের নির্বাচনের জন্যই এতদিন সংগ্রাম করেছি, ভোটাধিকার প্রয়োগের জন্য এতদিন সংগ্রাম করেছি।
আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য সংগ্রাম করেছি। স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা গণ অভ্যুত্থান করি নাই। তো জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী, প্রত্যাশা অনুযায়ী একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করাই এখন নির্বাচন কমিশনের প্রধান কাজ এবং মাননীয় প্রধান উপদেষ্টার এই সরকারের প্রধান কাজ। অন্তর্বর্তী সরকার নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি। মনিল হাসান, চ্যানেল আই, ঢাকা। প্রহসন ও পাতানো নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানার মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ শুক্রবার এই আদেশ দেন। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। প্রথম দফায় 4 দিনের রিমান্ড শেষে শুক্রবার বেলা 2:30টার দিকে কড়া পুলিশি পাহারায় আদালতে নেওয়া হয় সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে। রাষ্ট্রদ্রোহ ও প্রহসনের নির্বাচনের অভিযোগের মামলায় পুনরায় 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। আদালতকে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, সাবেক সিইসি নুরুল হুদা 2018 সালে অন্যায়ভাবে প্রভাব খাটিয়ে নির্বাচন পরিচালনা করে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। মামলার অধিকতর তদন্তের স্বার্থে নুরুল হুদার আবারও রিমান্ড প্রার্থনা করে রাষ্ট্রপক্ষ। দিনের ভোট রাতে করেছেন, তার সঙ্গে তার কারা কারা জড়িত এবং সরকারের সঙ্গে তার কি ধরনের সমঝোতা এবং কিভাবে তিনি অর্থগুলো ব্যয় করেছেন এবং ডিসি এসপি সহ সকল রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসারের সঙ্গে এবং দাপ্তরিক কাজে কারা জড়িত ছিল, সচিব সহ বিভিন্ন নির্বাচন কমিশনের আরও যে বিষয়গুলো এখানে জড়িত আছে সেই জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। রিমান্ডের বিরোধিতা ও জামিন চেয়ে আদালতে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, মামলায় রাষ্ট্রদ্রোহ সহ নতুন করে 3টি ধারা যুক্ত করা আইনসম্মত হয়নি। যে ধারাগুলো দিয়ে প্রথমে মামলা শুরু হয়েছিল সকল ধারাগুলো কিন্তু জামিনযোগ্য ধারা ছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা উনি আবার নতুন করে একটা ধারা সংযোজনের আবেদন দিলেন, কারণ ওই ধারাতে তো ওনাকে আটকাই রাখার আইনগত কোনো সুযোগ ছিল না বা এখনো নাই আমরা মনে করছি। গত 22শে জুন রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরের দিন 23শে জুন নুরুল হুদাকে আদালতে হাজির করে পুলিশ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। এবারের প্রসঙ্গ ইরান ইসরায়েল পরিস্থিতি। প্রাণঘাতী সংঘাতের পর স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে ইরান ও ইসরায়েলের বাসিন্দারা। তেহরানের বাসিন্দারা বলেছেন, গত 12 দিন ছিল তাদের কাছে ইরান ইরাক যুদ্ধের চেয়েও ভয়ঙ্কর। দুপক্ষই হামলা থামালেও ইরানের নাগরিকরা বলছেন যুদ্ধ শেষ হয়ে গেছে এমনটা তারা বিশ্বাস করতে চান না। আর ইসরায়েল বলছে সুযোগের অভাবে ইরানের আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে তেল আবিবের পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। 12 দিনের যুদ্ধের ক্ষত ছড়িয়ে ছিটিয়ে আছে ইসরায়েল আর ইরানের বিভিন্ন শহরে। এরই মাঝে প্রাণ বাঁচাতে শহর ছেড়ে যাওয়া মানুষ ফিরছে নিজেদের ঠিকানায়। ইরানের রাজধানী তেহরানে বেড়েছে গাড়ি চলাচল, খুলছে দোকানপাট। রাজধানীতে মানুষ ফিরতে শুরু করলেও তাদের তাড়া করছে ভয়, উদ্বেগ। তেহরানের বাসিন্দাদের আশঙ্কা ইরান আবার ইসরায়েলি হামলার শিকার হতে পারে। এদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে ইরানে চলছে ব্যাপক ধরপাকড়, যাদের মধ্যে অন্তত 700 জনই ইহুদি। ফাঁসি দেওয়া হয়েছে কমপক্ষে 6 জনকে। তবে সমালোচকরা বলছেন বিরোধী মতকে চাপে ফেলতেই এই অভিযান চালাচ্ছে তেহরান। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন তেল আবিব ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার চেষ্টা চালালেও সুযোগ পায়নি। লুৎফুর রহমান সোহাগ, চ্যানেল আই। ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধিতে বিস্মিত এবং বিরক্ত খোদ পাইকারি বিক্রেতারা। আড়তদাররা জানালেন মান এবং জাত ভেদে চালের দাম কেজিতে 2 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। ঈদুল আজহার পর দাম চড়া সোনালী জাতের মুরগির, সবজির বাজারও চড়া। তবে আলু, ডাল, পেঁয়াজ, তেল সহ মুদি দোকানের নিত্যপণ্যের দাম একই রকম রয়েছে।
সরকারকে সঠিকভাবে বাজার মনিটরিংয়ের আহ্বান জানিয়েছেন ভোক্তারা। রিজভিনাজের রিপোর্ট। মিনিকেট এবং নাজিরশিলটাও বাড়তির দিকে, মিনিকেটটাই বেশি বেড়েছে। তীর, ফেরেশ, আকিস, তারপরে অন্যান্য যে কর্পোরেট বড় বড় কোম্পানি তারা চালে আসার পরে তাদের তো হিউজ ফান্ডিং, সুতরাং তারা স্টক করে রাখার সক্ষমতা রাখে। ধানের সিজন, এখন ধানের দাম বেশি হবে কি কারণে? চালের বাজার কখনোই বেশি হইতে পারে না। এই দেশের সরকার তো শোষককারী, তারা শোষণকারী, যার ফলে আমাদের দেশের আমরা জিম্মি। ধানের বাম্পার ফলন ঘরে তোলার পরও কেন চালের দাম বাড়ছে বুঝতে পারছেন না পাইকারি বিক্রেতারাও। খুচরো বিক্রেতারও একই প্রশ্ন, চালের বাজার নিয়ন্ত্রণহীন কেন? ইন্ডিয়ান চাল বন্ধ হইলে সব বাংলাদেশের চালের বাজার এমনি শুশুকে পায়। রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের কাঁচা বাজার ঘুরে দেখা গেল সবচেয়ে কম দামে 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে পেঁপে। অন্য সবজির দাম গড়ে 60 টাকার মতো। 60 টাকা, পটল 60 টাকা, বরবটি 80 টাকা, মুখি হলো 70 টাকা, উস্তা হলো 100 টাকা, শসা হলো 60 টাকা। পণ্যের সরবরাহ স্বাভাবিক, তবে বেচাকেনা কমে যাচ্ছে, দাবি মুদি দোকানের। যারা টাকা ছিল, টাকা আলা এগুলো তো দেখি না। রেগুলার কাস্টমার যেটি ছিল আমার, মনে করেন যে গণভোগন মাল যাইতো, এখন তো এগুলো দেই না, হেরা তো নাই, এর কাছে বেশ মনটা সদাই। ব্রয়লার মুরগির দাম কম, চড়া দেশি এবং সোনালী মুরগির দাম। ঈদের আগের তুলনায় বর্তমান মার্কেটে প্রায় 80-90 টাকা ডিফারেন্স প্রতি কেজিতে। 80 টাকা বা 300 টাকা কিনি, 320 টাকা বেশি। আবার একটা আছে ওইটা কিনি 80 টাকা, এটা 300 টাকা বিক্রি করে। কারণ সবার বাসা বাসা কুরবানি গুছ আছে, এই জন্য বেচা কিনা নাই ভাইজান। এখন 700, আজকে আমি গরু মাংস 700 টাকা পাচ্ছি, আর 2 দিন পরে 800 টাকা। কোনো ইয়ে নাই, এলোমেলো বাজার, নিয়ন্ত্রণ নাই বাজারের। এই জন্য আমি সরকারের কাছে দাবি করব যে একটা সুনির্দিষ্ট তালিকা থাকা উচিত। বাদামি রঙের ডিমের ডজন বিক্রি হচ্ছে 120 টাকায়। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানেও থামছে না মোহাম্মদপুরের কিশোর গ্যাং পাটালি গ্রুপের সন্ত্রাসী কর্মকাণ্ড। একই পরিবারের 7 জনকে কুপিয়ে আহতের ঘটনায় মামলা করায় পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে গ্রুপটি। এর ফলে স্থানীয়দের মাঝে আতঙ্ক আরও বেড়েছে। পুলিশ বলেছে সন্ত্রাসীদের কোনো ছাড় নয়, অপরাধের সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। তাফিমুল ইসলামের রিপোর্ট। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে বেড়েছে কিশোর গ্যাংয়ের উৎপাত। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে মোহাম্মদপুরে বিশেষ অভিযানও চালানো হয়। বিভিন্ন সময় যৌথ বাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের বেশ কয়েকজন সদস্যকে আটক করা হলেও থামছে না তাদের কর্মকাণ্ড। মে মাসে মোহাম্মদপুরের ইত্যাদি মোড়ে একই পরিবারের 7 জনকে কুপিয়ে আহত করে কিশোর গ্যাং পাটালি গ্রুপ। এ ঘটনায় থানায় মামলা হলেও ভুক্তভোগী পরিবারকে হুমকি দিচ্ছে তারা। কারণ বাইরে ঘোরাফেরা করবো, ওরা ঘোরাফেরা করতেছে, আমরা তো জানেন নিরাপত্তা নাই, আমরা রাস্তা বেরোতে পারতেছি না। বাসার থেকে কেউই বের হতে পারে না, ভয়ে যে তারা আবার কোন সময় এসে অ্যাটাক করে মেরে ফেলবে। তো এটা হচ্ছে মূলত কথা। তাদের যদি অ্যারেস্ট করা হতো তাহলে স্বস্তি পেতাম। এখন রাস্তা সন্ধ্যার পরে মনে করেন রাস্তা বের হলে তো মনে করেন একটু ভয়ের মধ্যে থাকি যে কখন কি ঘটে। পাটালি গ্রুপের সদস্যরা প্রকাশ্যে ঘুরে বেড়ানোয় আতঙ্ক বাড়ছে স্থানীয়দের মাঝে। ছিল না আমাদের এখানে, মানে খুবই ভালো ইয়া ছিল, আমরা সবাই মিলেমিশে চলতাম, কিন্তু এখন মানে ইদানিং একটা আতঙ্কে সবাই আমরা আছি। আগে নিরাপত্তা ছিল, কিন্তু ইদানিং নিরাপত্তা বোধ করি না। আগে আমরা ফজর নামাজ পড়তে গেছি, মনে করেন কোনো ভয়ভীতি ছিল না, এখন ফজর নামাজ পড়তে গেলেও নিজের ভিতরে একটা আতঙ্ক কাজ করে। মোহাম্মদপুর এলাকায় কোনো কিশোর গ্যাং থাকতে দেওয়া হবে না জানিয়ে পুলিশ বলছে স্বল্প জনবল নিয়ে কিছুটা বেগ পেতে হলেও অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। যে আগস্ট পরবর্তী সময়ে যখন নতুন পুলিশ দায়িত্ব নিয়েছে, তারপরে একটি ঘটনাও কি আছে যে 50 জনের বা 100 জনের গ্যাংয়ের মহড়া বা শোডাউন, এটা আমরা হতে দিই না। আমরা মোটামুটি ধীরে ধীরে তাদেরকে শক্ত আইনের আওতায় এনেছি এবং গ্যাংগুলোকে ভেঙে দেওয়া হয়েছে, মোটামুটি নিয়ন্ত্রণে রেখেছি। একেবারে নির্মূল হতে বেশ কিছুটা সময় লাগবে। স্থানীয়রা বলছে সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে মোহাম্মদপুর অপরাধীদের আখড়ায় পরিণত হবে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। শনিবারের সমাবেশ থেকে দেশ গঠনে আগামীর বাংলাদেশ কিভাবে বিনির্মিত হবে তার মেসেজ দেয়া হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম। শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বলেন, শনিবারের সমাবেশের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ সূচিত হবে। সমাবেশকে ঘিরে ইসলাম, দেশ ও মানবতার পক্ষের শক্তি উৎসাহিত হয়েছে।
সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনে যেসব রাজনৈতিক দল বিশ্বাস করে তাদেরকে সমাবেশে আসার দাওয়াত দেওয়া হয়েছে বলে জানান তিনি। সমাবেশ থেকে আগামী বাংলাদেশ কিভাবে বিনির্মিত হবে তার মেসেজ দেওয়া হবে। আর আমরা মনে করি বিগত তন্ত্র মন্ত্র আমাদেরকে শান্তি দিতে পারে নাই, মুক্তি দিতে পারে নাই। ইসলামই একমাত্র শান্তি এবং মুক্তির পথ, কল্যাণের পথ। এই বিষয়ে ইনশাআল্লাহ আগামীকাল বক্তাগণ গোটা দুনিয়ার মধ্যে যে মানুষগুলি আছে তাদেরকে মেসেজ প্রদান করবেন। আদালতের রায়ে খালাস পেয়েও 6 বছর কারাভোগ করছিলেন পুরান ঢাকার বাসিন্দা মাসুদ রানা পুতুল। পরে জাতীয় আইন সহায়তা সংস্থা লিগ্যাল এইডের সহায়তায় আদালত ও কারা কর্তৃপক্ষ প্রমাণ পায় ভুলবশত সাজা ভোগ করছেন তিনি। পরপরই আইনি প্রক্রিয়া শেষে কারামুক্ত হন মাসুদ রানা। বিষয়টিকে দুঃখজনক মন্তব্য করে লিগ্যাল এইডের কর্মকর্তারা বলেছেন, ন্যায় বিচার ও মানবাধিকার নিশ্চিতে তৎপর রয়েছেন তারা। আক্তার হোসেনের রিপোর্ট। 2013 সালে খালাস পেলেও 2020 সালে একই মামলায় আবারও গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয় মাসুদ রানা পুতুল নামে এক ব্যক্তিকে। এরপর থেকেই কারাগারেই থাকতে হয় পুতুলকে। মঙ্গলবার খবর পেয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছুটে যান জাতীয় আইনগত সহায়তা সংস্থা লিগ্যাল এইডের পরিচালক সৈয়দ আজাদ সুবহানী। নথিপত্র যাচাই করে পুতুলের দীর্ঘদিনের বন্দিত্ব যে ভুলবশত হয়েছে তা নিশ্চিত করেন তিনি। দ্রুত আইনি প্রক্রিয়ার মাধ্যমে মাত্র একদিনেই তার মুক্তির ব্যবস্থা করেন তিনি। আমরা তাৎক্ষণিকভাবে বিষয়গুলো জানাই এবং আমি কাল বিলম্ব না করে যে আর 1 সেকেন্ড 1 মুহূর্তের জন্য একটা অকারণে একজন নাগরিক আপনার কারাবাস করবে, এটি যে কোনো আইন নৈতিকতা পরিপন্থী। হঠাৎ মুক্তির খবরে আপ্লুত মাসুদ রানা ওরফে পুতুলের স্বজনরা। অকারণে 6 বছর সাজা ভোগ করে পুতুল জানায়, ন্যায় বিচার ও মুক্তির আশা ছেড়েই দিয়েছিলেন তিনি। আমি এক ধরনের আশা ছেড়ে দিয়েছিলাম। পরবর্তীতে যখন আমি এই লিগ্যাল এইডের সাহায্যটা পাইলাম, আমি নতুন করে বাঁচতে শিখলাম। আমার মতো আরও অনেক বন্দী আছে, শুধু আমি একা না, অনেক বন্দী সমস্যা জড়িত আছে। লিগ্যাল এইড বন্দীদেরকে যে আইনি সহায়তা দেয় এবং তারা যে আন্তরিকতার সহিত কাজ করে, এটার একটা দৃষ্টান্ত প্রমাণ আমি নিজে। সংশ্লিষ্টদের ভাষ্য, এই ঘটনায় আবারও প্রমাণিত হয়েছে লিগ্যাল এইড সবসময়ই দুস্থ মানুষের পাশে আছে। কোনোই যেন কোনো কারাবন্দী কিংবা যে কোনো মানুষ যার হচ্ছে কি আইনগত সহায়তা প্রাপ্তির প্রয়োজন, সে যেন ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে কোনো কিছুই যেন তার বাধা হতে না পারে, সেটা অর্থ হোক কিংবা প্রশাসনিক অন্য যে কোনো কারণেই হোক। তো সেই বিষয়টি আমরা নিশ্চিত করে থাকি সবসময়। সবাই মিলে বিষয়টা আন্তরিকতার সহিত দেখে দ্রুত সমাধান হয়েছে বলেই আজকে পুতুল কারাগার থেকে বের হতে পারছে। লিগ্যাল এইডের মাধ্যমে পুতুলের মুক্তি যেন অসহায় নিপীড়িত মানুষের জন্য এক আশার আলো। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব রথযাত্রা উদযাপন হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রায় ভক্ত অনুরাগীরা দেশ ও বিশ্ব শান্তি, সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করেছেন। রথযাত্রা সফলভাবে উদযাপনে সহায়তা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শাকের আদনানের রিপোর্ট। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রার এ আয়োজন। গ্যান্ডারিয়ার স্বামীবাগ থেকে এ আয়োজন শুরু হয়। এই রথযাত্রাকে কেন্দ্র করে আমাদের প্রার্থনা থাকবে বাংলাদেশে তথা সারা বিশ্বে শান্তির বাতাবরণ বয়ে আনবে, সবার জীবনে শান্তি বয়ে আনুক এই প্রত্যাশা। জগন্নাথ দেবের এই কৃপায় সমস্ত দেশবাসী শান্তি বয়ে আসুক, এটাই আমাদের জগন্নাথের প্রার্থনা এবং দেশবাসীর জন্য এই প্রার্থনা। সুখ, শান্তি আর সবাইকে একসঙ্গে নিয়ে থাকার প্রত্যয় ব্যক্ত করেন ভক্ত অনুরাগীরা। এই যাতে সবাই সুন্দরভাবে থাকতে পারে, অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই আজকের এই দিনে। ভগবান জগন্নাথ দেব 15 দিন যাবৎ দীর্ঘ সে বিশ্রামে ছিল, সে আজকে আসছে তার মাসি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এই জন্য তার দর্শনে আমরা শান্তি, শুধু আমরা সেই তৃপ্তি পাবো। ভগবানের কাছে প্রার্থনা এটাই যে আমি যেন কৃষ্ণ ভক্তি জীবন লাভ করতে পারি, ভগবানের ভক্তি আরো বেশি লাভ করতে পারি, আমরা ভগবানকে লাভ করতে পারি, এই প্রত্যাশায় আমরা তার কাছে চাচ্ছি। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকেশ্বরী মন্দিরে এসে শেষ হয়। শোভাযাত্রার নিরাপত্তায় নিয়োজিত ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। এবারের প্রসঙ্গ বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের তৃতীয় দিন শেষে হারের মুখে বাংলাদেশ দল। চতুর্থ দিন ইনিংস হারের গ্লানি এড়ানোই কঠিন চ্যালেঞ্জ, সিরিজ হারও অনেকটা নিশ্চিত। এই প্রতিকূল সময়ে নিজের কর্তব্য নিষ্ঠার সাথে পালন করে চলেছেন বাঁহাতি স্পিনিং। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের দুঃশাসনের পুনঃপ্রবর্তন চায় না বিএনপি। সরকারি দপ্তরে দলের নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসিরউদ্দিন আহমেদ অসীম বলেছেন, গণতন্ত্র রক্ষায় প্রয়োজন জনগণের ভোটাধিকার। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ঢাকা মহানগর আয়োজিত রথযাত্রা উপলক্ষে আলোচনা সভা। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি সুবিধাবাদী চক্র বিএনপির নাম ভাঙিয়ে নানা অপকর্ম করছে। অনেকে নাম ভাঙিয়ে অনেক কিছু করছে। এই যে আমরা শুনেছি ইনকাম ট্যাক্স অফিস এবং ইনকাম ট্যাক্স, এইখানে একজন ব্যক্তি বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলন করছেন, এই আজকে চেয়ারম্যানকে সরাবেন, কালকে এই করবেন। এটা কেন? তাকে কে দায়িত্ব দিবে? আমি তো সিনিয়র যুগ্ম মহাসচিব, আমি তো জানি না। আপনি নিজেই বিএনপির নাম ভাঙিয়ে আপনি আন্দোলন শুরু করে দিলেন একটা অফিসে। সেখানে তো আমাদের আরো অনেক বিএনপির নেতৃবৃন্দ আছেন, তারা তো জানে না। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টে এই ধরনের একটা সুবিধাবাদী গোষ্ঠী, একটা চক্র, তারা নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। অন্যদিকে নিউ মার্কেট থানা যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আরো উদ্যোগী হতে হবে সরকারকে। নির্বাচন কখন করতে চান বা কখন করবেন সরকারকে জানানো, এই দেশের জনগণকে জানানো। কারণ আপনাদের মনে রাখা উচিত যে দুর্ভাগ্যজনক যে বিগত দিনের নির্বাচন কমিশনার তাদের কি অবস্থা হয়েছে, যেটা আমি সমর্থন করি না। মব জাস্টিস কখনো হোক এদেশে, সেটা আমরা কখনো চাই না। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। পরিবেশের ভারসাম্য রক্ষায় সারা দেশের বিএনপির নেতাকর্মীদের অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। এবারে রয়েছে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৭২ জন নিহত হয়েছে। গাজার দক্ষিণাঞ্চলের একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি সৈন্যদের বোমা হামলায় এক ফিলিস্তিনি চিকিৎসক সহ ২ জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। গাজার সরকারি সংবাদ মাধ্যম বলেছে, গত কয়েক সপ্তাহ ত্রাণের জন্য অপেক্ষমান ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৫৪৯ জন প্রাণ হারিয়েছে। এছাড়া পশ্চিম তীরের নাবলুসে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সাথে ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়েছে। কৃষি সংবাদ। কোরবানির চামড়ার দাম নিয়ে অস্থিরতা এখনো কাটেনি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় মোকাম যশোর রাজারহাট বাজারে। ঈদ পরবর্তী পরপর ৩টি হাটে কাঙ্ক্ষিত ক্রেতা না পেয়ে চামড়া নিয়ে বিপাকে পড়েছেন প্রান্তিক ব্যবসায়ীরা। প্রকৃতি সংবাদ। আড়াই বছরেও আলোর মুখ দেখেনি খুলনায় সিটি কর্পোরেশনের পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্য দিয়ে তরল জ্বালানি ও জৈব সার তৈরির প্ল্যান্ট। ২০২৩ সালের জানুয়ারিতে প্রকল্পের কাজ শেষ হলেও এখনও শুরু হয়নি এর কার্যক্রম। নাগরিক নেতারা বলেছেন, প্রকল্পের নামে অর্থের অপচয় ছাড়া আর কিছুই নয়। তবে দ্রুততম সময়ের মধ্যে উৎপাদিত পণ্য বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ।
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে মেটাল প্রেজেন্ট এশিয়া প্যাসিফিক ডিরেক্টরস মিটিং 2025। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ স্টুডেন্টস ইন এগ্রিকালচার অ্যান্ড রিলেটেড সায়েন্স আয়োজিত সম্মেলনে 8টি দেশের প্রতিনিধিরা ছাড়াও দেশের 16টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা অংশ নিচ্ছেন। সম্মেলনে বক্তৃতা করেন মেটালের সিইও মোহাম্মদ মিজানুর রহমান। ইয়াস এশিয়া প্যাসিফিকের আঞ্চলিক পরিচালক মেহেদি হাসান তুষার এবং জাতীয় পরিচালক ইসরাফিল হোসাইন। 3 দিনের সম্মেলনে দেশের কৃষি ভিত্তিক শিক্ষার্থীদের আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় গবেষণা এবং বৈশ্বিক কৃষি প্রোগ্রামের সাথে পরিচয় করানো হবে। এর ফলে শিক্ষার্থীরা আন্তর্জাতিক শিক্ষার্থী ও গবেষকদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। ভূমি অধিগ্রহণ জটিলতায় 4 বছর আটকে আছে 7.5 কোটি টাকার সেতু নির্মাণ। ভোগান্তিতে পড়েছেন মেহেরপুর ও কুষ্টিয়া জেলার প্রায় 10 লাখ মানুষ। জমির মালিকের অভিযোগ, এলজিইডি থেকে শুধু আশ্বাস নেওয়া হচ্ছে না জমি। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। বৃষ্টি ব্যবহারের জন্য দৌলতপুর উপজেলার পাশে সংযোগ সড়ক তৈরি করা হলেও জমি অধিগ্রহণ জটিলতায় সেতু নির্মাণের প্রায় 4 বছর পরেও গাংনী অংশের সংযোগ সড়ক তৈরি হয়নি। সেতুটি ব্যবহার করতে পারছে না 2 উপজেলার কয়েক লাখ মানুষ। মাত্র 150 ফুটের রাস্তা না থাকায় 5 কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে গাংনী ও দৌলতপুর উপজেলার বাসিন্দাদের। আসা খুব কষ্ট, ব্যবসা বাণিজ্য ছেলেপিলি করায় যেতে পারে না, চলাফেরা করতে পারে না, কত কষ্ট। বৃষ্টি হলে আর এই রাস্তায় নামাও যায় না, উঠানো তো অসম্ভব। 5-7 বছর রাস্তা পড়ে আছে, 10-15 কিলোমিটার রাস্তা গাড়ি ঘুরে যেতে হয়, ঘুরে যেতে আমাদের কষ্ট হয়। জমিদাতারা জানান একাধিকবার উপজেলা ও জেলা পর্যায়ে গিয়েও সমস্যার সমাধান করা যায়নি। আমরা কাগজ নিয়ে যাচ্ছি, মেহেরপুর জমা দিতে, চেক করছে, দেখছে, দিচ্ছি, হবে এইভাবে চলছে আমাদের, অথচ কাজ পুরোটাই আগাইছে না। সংশ্লিষ্টরা বলছেন বৃষ্টির গাংনী অংশে জমি জটিলতায় কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। যখন জটিলতা বৃষ্টির রাস্তা নির্মাণে চলে আসে তখন আমরা জমি অধিগ্রহণের দিকে যাই, কিন্তু জমি অধিগ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে যে অর্থটা ছাড় করা হয় সেটি আমরা নির্ধারিত সময়ের ভিতরে পাইনি, এজন্য জমি অধিগ্রহণও হয়নি এবং রাস্তাটি নির্মাণ করা সম্ভব হয়নি। 2020 সালের জুলাই মাসে ব্রিজের কাজ শুরু হয়ে 2021 সালের শেষের দিকে শেষ হয়। শুধুমাত্র সংযোগ সড়কটি না থাকায় ব্রিজটি চালু হয়নি। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ায় মানসম্মত উচ্চশিক্ষা ও কাজের সুযোগ তুলে ধরতে রাজধানীতে অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো হয়েছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই শিক্ষা মেলায় অংশ নেয় অস্ট্রেলিয়ার বিশ্বখ্যাত 30টি বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউট। বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা স্কলারশিপ, স্টুডেন্ট ভিসা প্রাপ্তি, অ্যাডমিশন এবং শিক্ষার্থীদের খণ্ডকালীন চাকুরির বিষয় তুলে ধরেন। এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠান এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোড আয়োজিত এক্সপো উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী মোহাম্মদ রাব্বানী হোসাইন। সে সময় ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক সাজ্জাদুর রহমান, মহাব্যবস্থাপক ফারহানা নাজরিন এবং অন্যরা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রংপুরে বৃক্ষরোপণ, ধূমপান ও মাদক বিরোধী ক্যাম্পেইন হয়েছে। একই সাথে রংপুর আদালত চত্বরকে ধূমপান মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। মানবাধিকার ও পরিবেশ আন্দোলন মাপার প্রধান নির্বাহী অ্যাডভোকেট এম মুনির চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোহাম্মদ নাজির। বিশেষ অতিথি ছিলেন মহানগর দায়রা জজ মশিউর রহমান খান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারিক হোসেন ও অন্যরা। মাপা, RDRS ও বাংলাদেশ মহিলা পরিষদের ক্যাম্পেইনে পরিবেশ সুরক্ষা সহ মাদক ও ধূমপান থেকে বিরত রাখতে জনসচেতনতা বাড়াতে তাগিদ দেওয়া হয়। পরে আদালত চত্বরে বৃক্ষরোপণ করা হয়। এবারে রয়েছে খেলার খবর। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি। সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। পৃথিবী বদলানোয় ভূমিকা রাখতে সব জাতিকে প্রধান উপদেষ্টার আহ্বান, ধ্বংসের আগেই সঠিক পথে আসতে হবে মন্তব্য। প্রধান উপদেষ্টা ও সিইসির বৈঠকের বিষয়গুলো জনগণের সামনে উত্থাপনে বিএনপির দাবি, বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সুযোগ নেই মন্তব্য।
সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ডে। পাতানো নির্বাচনে জনগণকে ভোটাধিকার বঞ্চিতের অভিযোগ। যুদ্ধবিরতির পর উদ্বেগ উৎকণ্ঠায় নিজ বাড়িতে ফিরছেন ইরান ইসরায়েলের বাসিন্দারা। এখনও তাড়িয়ে বেড়াচ্ছে অজানা আতঙ্ক। এবং টিমমেটদের ব্যর্থতার মাঝেও উজ্জ্বল বাঁহাতি স্পিনার তাইজুলের ক্যারিয়ারের 17তম ফাইফার। ব্যর্থতার কারণ জানিয়ে উন্নতির জন্য চাইলেন অবকাঠামোগত সুবিধা। প্রিয় দর্শক, এরই সঙ্গে শেষ করছি আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।